শুরুটা কে করেন? হানিফ পাঠান শুরু করেন। মোহাম্মদ হানিফ পাঠান তৎকালীন সাপ্তাহিক মোহাম্মদী পত্রিকায় প্রাচীন মুদ্রা প্রাপ্তি শীর্ষক সংবাদ ছাপেন। তিনি তার ছেলে হাবিবুল্লাহ পাঠানকে এই এলাকায় বিভিন্ন প্রত্নতাত্ত্বিক উপাদান সম্পর্কে সচেতন করে তোলেন। মানে উনিও করেন, পাশাপাশি ওনার ছেলেকে বলেন যখন যেখানে যে নিদর্শন পায় সেটা যেন সে সংগ্রহ করে এবং তার বাবাকে যেন সে জানায়। 1955 খ্রিস্টাব্দে বটেশ্বর গ্রামে, প্রথমে পাইছে লোহারি গ্রামে, পরে হলো বটেশ্বর গ্রামে স্থানীয় শ্রমিকরা দুটি লৌহপিণ্ড পরিত্যক্ত অবস্থায় ফেলে যায়। লোহাপিণ্ড, তাদের কাছে মনে হয়েছে এগুলো কোনো কাজের নয়। ত্রিকোণাকৃতি ও এক মুখ চোখা ভারী লৌহপিণ্ডগুলো হাবিবুল্লাহ পাঠান তার বাবাকে নিয়ে দেখালে তিনি অভিভূত হন। ওই বছর 30 জানুয়ারি দৈনিক আজাদ পত্রিকায় রবিবারীয় সংখ্যায় পূর্ব পাকিস্তানে ও প্রাগৈতিহাসিক সভ্যতা শিরোনামে একটি প্রবন্ধ ছাপেন হানিফ পাঠান। মানে উনি চাচ্ছেন ওয়ারি বটেশ্বরে যে প্রাচীনতম নিদর্শন আছেন এটা যেন বাংলাদেশের সবাই জানেন এবং সেই বিষয়ে অন্য বিষয় এগিয়ে আসেন। 1965 খ্রিস্টাব্দের মার্চ মাসে ওয়ারি গ্রামের কৃষক ঝাড়ু মিয়া মাটি খননকালে ছাপাঙ্কিত রূপ মুদ্রার একটি ভাণ্ডার আবিষ্কার করেন। মানে রূপার মুদ্রা পেলেন। প্রথমে পাইছিল কি মুদ্রা? এক ধরনের এক গুটি মুদ্রা পেয়েছিল, সেখান থেকে সে 20-30টা নিয়েছে, আর এখন সে পেয়েছে রূপার মুদ্রা। এই ভাণ্ডারে কমপক্ষে 4000-এর মতো মুদ্রা ছিল। কল্পনা করা যায় 4000-এর মতো মুদ্রা ছিল। ওজনে ছিল প্রায় 9 সের। ঝাড়ু মিয়া মুদ্রাগুলার ঐতিহাসিক মূল্য অনুধাবন করতে না পেরে প্রতি সের 80 টাকা হিসাবে রূপকারের কাছে বিক্রি করে দেয়। মাত্র 80 টাকা করে সে কেজি হিসাবে বিক্রি করে। মাত্র 720 টাকার জন্য ইতিহাসের অমূল্য সামগ্রীগুলো রূপকারের চুল্লিতে চিরকালের জন্য হারিয়ে যায়। মানে রূপকার সেটা কিনে সাথে সাথে আবার সেটা গলিয়ে ফেলে। তার পরবর্তীতে 1974 থেকে 75 খ্রিস্টাব্দে হাবিবুল্লাহ পাঠান ঢাকা জাদুঘরের অবৈতনিক সংগ্রহক হিসাবে ছিলেন। তার গবেষণার জন্য উল্লেখযোগ্য সংখ্যক ছাপাঙ্কিত মুদ্রা, পাথরের গুটিকা, তারপরে লৌহ কুঠার এবং বল্লম জাদুঘরের দান করেন উনি। যা যা পেয়েছিলেন সেখানে সে দান করেন। এই সময়ে গ্রাম থেকে প্রায় 30টা লৌহ কুঠার জাদুঘরে প্রদান করেন তিনি। 1988 খ্রিস্টাব্দে ওয়ারি গ্রামের শাহাবুদ্দিন মাটির নিচ থেকে ব্রোঞ্জের 30টি পাত্রের একটি সঞ্চয় উদ্ধার করেন। প্রথমে রূপার, পরে পাইছেন কি ব্রোঞ্জের। পরবর্তীকালে সেইগুলো মাত্র 200 টাকায় এক ভাঙ্গারির কাছে বিক্রি করে দেন শাহাবুদ্দিন। হাবিবুল্লাহ পাঠান এই সময় স্থানীয় শিশু কিশোরদের প্রাচীন প্রত্নতাত্ত্বিক কুড়িয়ে দেওয়ার বিনিময়ে সামান্য কিছু পয়সা দিতেন। এই ঘটনাটা আপনি খালি একটু শুনে যান, পরে আপনার শুধু খালি মনে রাখলেই চলবে। ওয়ারি বটেশ্বর এলাকায় কিছু অনাবিষ্কৃত বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন তা একাগ্র শ্রমেই খননকারের আগেই উদ্ধার করা সম্ভব হয়েছিল। বঙ্গভারতের দুর্লভ এক নিদর্শন হলো এই যে ব্রোঞ্জের বিভিন্ন ধরনের ধাতব অশ্ব, উচ্চমানের টিন মিশ্রিত হাতলওয়ালা পাত্র, তারপরে রেলিক, কাস্কিট, বিভিন্ন ধরনের লোহার কুঠার, বল্লম, পাথরের তৈরি শিল, ত্রিরত্ন, কচ্ছপ, হস্তি, সিংহ, হাঁস, পোকা, ফুল, অর্ধচন্দ্র তারকা, রক্ষা কবচ, পোড়ামাটির কিল্লর, তারপরে সূর্য ও বিভিন্ন জীবজন্তুর প্রতিকৃতি, রিংস্টোন, ব্রোঞ্জের গরুর, কয়েক রকমের স্বল্প মূল্যবান পাথর এবং কাচের গুটিকা। 1930 খ্রিস্টাব্দের দিকে স্থানীয় স্কুল শিক্ষক মোহাম্মদ হানিফ পাঠান, মানে ওই ঘুরে ফিরে আবার উনি আসলেন যে 30 সালে উনি শুরু করেছিলেন এবং ওনার শুরু দিয়েই কিন্তু এটা সম্ভব হয়েছিল। পরবর্তীতে দেখা গেল যে 2000 খ্রিস্টাব্দে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের যিনি উদ্যোগে যথাযথ প্রক্রিয়ায় সেটা খনন কাজ শুরু হয় এবং খনন কাজে নেতৃত্ব দেন উক্ত বিভাগের প্রধান, যেটা নাম শুরুতেই বলেছিলাম যে প্রধান সুফি মুস্তাফিজুর রহমান, উপনেতা হিসাবে ছিলেন মিজানুর রহমান এবং পুরো খনন কাজেই সক্রিয় ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থীবৃন্দ। এই ছিল ওয়ারি বটেশ্বরের আপনার খনন কাজের ইতিহাস। আর এখানের যে নিদর্শনগুলো পেয়েছি সেগুলো তো মোটামুটিভাবে আপনাদেরকে একটু বলার চেষ্টা করেছি যে কী কী সেখানে পাওয়া গিয়েছিল এবং পরবর্তীতে দেখা গেছে যে এগুলো জাদুঘরেও স্থান পেয়েছে। এই ছিল আজকের
মোটামুটি আলোচনা আমরা আলোচনা করলাম মহস্থানগড় নিয়ে, ওটা আপনারা পান নাই কেউ, ওটা অনলাইনে হয়েছে, হয়তো বা সেটা আপনাদের ইয়েতে দিয়ে দিবে। আর পরে আলোচনা করলাম পাহাড়পুর নিয়ে, আর এখন হলো লোয়ার ইমোটেশন নিয়ে। তো এই যে ছোটো ছোটো বিষয়গুলো এখানে আপনার 5 নাম্বার করে থাকবে, আপনাকে টিকা আকারে লিখতে হবে। আমি যতদূর দেখেছি, জানি না আপনারা সিলেবাসটা কীভাবে দেখেছেন, আমি যতদূর দেখেছি যদি একটু স্টাডি করেন তাহলে কিন্তু ভালো নাম্বার পাওয়া সম্ভব। আর ভালো নাম্বারটা যদি টোটাল মনে হয় আপনাদের সিলেবাসটা দেখেন না এইভাবে, টোটাল আপনাদের পরীক্ষা হবে, থিওরিটিক্যাল পরীক্ষা হবে, তার দিক করছি পরীক্ষা কিন্তু এই বছরই হয়ে যাবে। এখন দেশের যে অবস্থা আল্লাহ জানে, তবে পরীক্ষা তো হবেই দিন আগে আর পরে। 800 নাম্বারের পরীক্ষা হবে টোটাল, 800। তার মধ্যে আপনার তত্ত্বীয় হবে 100, 150, মানে 250, আর হলো 50, আর ম্যাক্সিমামই হলো আপনাদের প্র্যাকটিক্যাল ব্যবহারিক। তাহলে আমি মনে করি যে আপনার এই তত্ত্বীয়তে যদি আপনি মোটামুটি ভালো নাম্বার তুলেন, তাহলে তো আপনারা তো জানেন যে নিবন্ধনে আপনার নিবন্ধন পরীক্ষার নাম্বারটাও আবার আপনার সার্টিফিকেটের নাম্বারটাও কিন্তু কাজে লাগে। হ্যাঁ, তাহলে তো আপনার স্কোরে আগায় যাবে। কারণ সার্টিফিকেটে তো ধরুন আপনার নিবন্ধন পরীক্ষা দিয়ে যেটা পাবেন সেটাই তো সার্টিফিকেটের নাম্বারটা, সেটা তো আপনার আপনার বিষয়ের পাশে সেই নাম্বারটা লেখা থাকে। তো স্কোরিংয়ে আপনি মেধায় আগায় থাকলে তো আপনি অটোমেটিকলি আপনার প্রিলিতে তো শুধু জাস্ট টিকায় ওইটা কাউন্ট করে না, শুধু রিটার্ন করে। হ্যাঁ, তার স্কোর বেশি, সে মেধা তালিকা আগায় থাকবে। আর এবার একটা ব্যাচ নিয়ে 2টা ব্যাচগুলো আপনার এই চারুকারুর একটু যদি সতর্ক হন, মানে কি একটু যদি হন, কারণ কাজে লাগানোর জন্যই তো কোর্সটা করা। এই যে শিটগুলো নিয়েছেন, আপনি যদি জব করেন কোনো সমস্যা নাই, আপনি যখন রাস্তায় যাবেন আপনার ব্যাগে থাকবে, ওই রাস্তার সময়টা আপনি দেখতে দেখতে যাবেন। হ্যাঁ, এটা হলো নিজেরা টেকনিক করে এটা কাজ করতে হবে, নাহলে কিন্তু হবে না। আজকে যখন আপনি ওখান থেকে রওনা দিলেন, আপনার কাছে শিটটা থাকবে, আপনি দেখতে দেখতে আসবেন। আর এখন এই বয়সে কিনে আপনি দেখে যাবেন, যতটুকু মনে থাকবে অতটুকু লিখতে পারলেই যথেষ্ট, একেবারে হুবহু লেখার দরকার নেই। তো ঠিক আছে, ভালো থাকবেন। একটু দিতে হবে। আমি আজকে সকালবেলা আলামিনকে বলছি যে আপনারা যারা এখানে ভর্তি হয়েছেন না কেন, একটু চেষ্টা করতে হবে। যেহেতু ভর্তি হয়েছেন তো একটা উদ্দেশ্য নিয়ে, সেই উদ্দেশ্যটার জন্য আপনি সফল করতে পারেন। আপনার জন্য হাতছানি দিয়ে বসে আছে একজন শিক্ষকের জন্য হাজারো সুযোগ, কিন্তু সেই সুযোগটা আমরা বাংলাদেশের শিক্ষকরা নিতে পারি না। তার একটা কারণ হলো আমরা ইংরেজিতে অতটা দক্ষ না, আর হলো আমরা বিষয় জ্ঞান সম্পর্কে কিন্তু আমরা অতটা গভীরে প্রবেশ করি না। ওইগুলো সব ব্যবহারিক আপনাদের আর্ট করার বিষয়গুলো, ওইটা কিন্তু আপনার ওই ফাইনাল পরীক্ষা যখন দিবেন সেখানে কিন্তু কিছু বিষয় থাকবে। এবারে দেখছেন না, হ্যাঁ 50-এর প্রশ্ন। তাহলে দেখেন 50-এ যদি আপনি 50-এর যদি ব্যবহারিকটা যদি আপনি 50-এ প্রায় 40, 48, 45 যদি নিতে পারেন সেখানে, আর বাকিটা যদি যা প্রশ্ন আসলাম খুব কিন্তু কঠিন কিছু আসে নাই। হ্যাঁ, টাচ করলেই নাম্বার, এখানে টাচ করলেই নাম্বার। তো ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, ধন্যবাদ।